ঠিক হঠাৎ করে বঙ্গভবনে দলে বলে তারা কার সঙ্গে আলাপ করতে রওনা হলেন? মানে বঙ্গভবনে যে তারা প্রতিবাদ জানাতে গেলেন, এটা কি প্রতিবাদ নাকি তারা ভয় দেখাতে গেলেন? জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের ভেরিফাইড টুইটার বা এক্স হ্যান্ডেল থেকে কর্মজীবী নারীদের নিয়ে একটা পোস্ট হয়ে যাওয়ার পর, সেই পোস্ট নিয়ে যখন এখনো বিতর্কে তুঙ্গে, তখন সেই পোস্টটি হ্যাকিং এর মাধ্যমে করবার প্রতিবাদ জানাতে জামায়াতে ইসলামী দলে বলে প্রতিনিধি দল নিয়ে বঙ্গভবনে গিয়ে হাজির হয়েছে। কারণ জামায়াতে ইসলামী বেশ একটা চাঞ্চল্যকর দাবি রোববার থেকেই করে আসছে। শনিবার ওই অ্যাকাউন্টটি হ্যাক হওয়ার পর শনিবার রাতে তারা গোয়েন্দা পুলিশ ডিবিকে গিয়ে এ বিষয়ে একটা জিডি করে, অভিযোগ দায়ের করে এবং তারা বলে যে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান যে পোস্টটি করেছেন তার এক্স হ্যান্ডেল থেকে, সেটা তার করা নয়, বরং জামায়াতে ইসলামীর আমিরের অ্যাকাউন্টটি বঙ্গভবনের রাষ্ট্রপতি চুপ্পুর ভবনের একটা ইমেইল অ্যাড্রেস থেকে হ্যাকিং এর মাধ্যমে করা হয়েছে। এরপরেও এখন পর্যন্ত সরকারের উচ্চ পর্যায়ে কিংবা গোয়েন্দা পুলিশ যাদের কাছে গিয়ে অভিযোগ জানানো হলো, তাদের কারো তরফে এটা নিশ্চিত করা হয় নাই যে সত্যি বঙ্গভবন থেকে বসে জামায়াতের আমিরের বিরুদ্ধে একটা চক্রান্ত সাজানো হয়েছে এবং বঙ্গভবনে রাষ্ট্রপতি চুপ্পুর এমন একটা ফ্যাসিবাদী গোষ্ঠী সেখানে এখনো কাজ করছে যারা জামায়াতের আমিরের বিরুদ্ধে এমন একটা সাইবার চক্রান্ত সাজাতে পারলো। আবার জামায়াতে ইসলামী বলে আসছিল রোববার থেকেই যে এই চক্রান্তটি করেছে একটা বিশেষ দল নির্বাচনে সুবিধা করবার জন্য এবং জামায়াতের আমিরকে একটা বিতর্কের মুখে ফেলবার জন্য। তো নির্বাচনে আওয়ামী লীগ নাই, নির্বাচনে প্রেসিডেন্ট চুপ্পুর দলও নাই, তাহলে নির্বাচনে ঠিক কোন দল সুবিধা নিতে এ কাজ করলো? বিএনপি। তাহলে যদি ধরে নেই বিএনপি, তাহলে বিএনপিপন্থী কোনো সরকারি কর্মকর্তা বঙ্গভবনে বসে এই কাজটা করেছেন? বিস্ময়কর হচ্ছে, জামাত দলে বলে বঙ্গভবনে গিয়ে উপস্থিত হলো, কিন্তু জামায়াতে ইসলামী এখন পর্যন্ত জানায়নি যে রাষ্ট্রপতি চুপ্পুর বঙ্গভবনের কোন কর্মকর্তার ইমেল থেকে এই হ্যাকিং এর ঘটনাটি ঘটলো। এবং বাংলাদেশের পুরো সরকারি প্রশাসনে 2024-এর 5ই আগস্টের পর ব্যাপক রদবদল করা হয়েছে যাতে আওয়ামী লীগ পন্থী বা ফ্যাসিবাদের দোসর আর কোনো কর্মকর্তা কোনো গুরুত্বপূর্ণ জায়গায় কাজ না করতে পারেন। সেখানে কি করে বঙ্গভবনের ভেতরে এমন কোনো কর্মকর্তা কাজ করছেন যিনি তার ইমেল ব্যবহার করে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল বা টুইটার হ্যান্ডেল হ্যাক করে ফেলে এমন একটা স্ট্যাটাস দিতে পারলেন? শনিবার রাতে একটা স্ট্যাটাস প্রকাশিত হয়ে গিয়েছিল ডাক্তার শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল থেকে, যেখানে আল জাজিরার সাক্ষাৎকারে ডাক্তার শফিকুর রহমান তাদের দল জামায়াতে ইসলামীর প্রধান পদে বা আমির পদে কখনো কোনো নারী আসতে পারবেন না, নারীর জন্য আলাদা কাজ নির্ধারিত আছে, পুরুষের জন্য আলাদা কাজ নির্ধারিত আছে, এই সব মন্তব্য করে এক রকমের বিতর্ক উস্কে দেওয়ার পর শনিবার আবার তার এক্স হ্যান্ডেল থেকে এমন একটা পোস্ট হয়ে যায় কর্মজীবী নারীদের নিয়ে, যেখানে বলেন তিনি নন, তার নামে পোস্ট হয় যেখানে বলা হয় যে কর্মজীবী আমরা বিশ্বাস করি যে যখন মহিলাদের আধুনিকতার নামে ঘর থেকে বের করা হয় তখন তারা শোষণ, নৈতিক অবক্ষয় এবং নিরাপত্তাহীনতার মুখোমুখি হয়, তখন এটি অন্য কিছু নয় বরং অন্য রূপে পতিতাবৃত্তির মতোই। এবং সেটা শুরুই হয় এই ইংরেজিতে লেখা এই এক্স হ্যান্ডেলের পোস্টটি শফিকুর রহমানের অ্যাকাউন্ট থেকে শুরুই হয় এটা বলে যে নারীর প্রশ্নে জামায়াতের অবস্থান বিভ্রান্তিকর বা অনুশোচনামূলক নয়, এটা নীতিগত। আমরা মনে করি না নারীদের নেতৃত্বে আসা উচিত, জামায়াতে এটা অসম্ভব, আল্লাহ এটা অনুমোদন করেন না। মুহূর্তের মধ্যেই তখন সামাজিক মাধ্যমে ওই এক্স হ্যান্ডেলের পোস্ট ছড়িয়ে পড়ে, তীব্র সমালোচনা শুরু হয়। তারপর মধ্যরাতে গিয়ে জানা
জানায় যে শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল। শনিবার রাত 12টা 40 জামায়াতে ইসলামীর ভেরিফাইড পাতায় সংবাদ বিজ্ঞপ্তিতে জামায়াতে ইসলামী জানায় যে সমন্বিত পদ্ধতি ব্যবহার করে হামলাকারীরা সাময়িকভাবে আমিরে জামায়াতের এক্স অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেয়, তারপর দ্রুত পদক্ষেপ এবং বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে আমাদের সাইবার টিম অল্প সময়ের মধ্যেই নিয়ন্ত্রণ ফিরে পেতে সক্ষম হয়। মানে বিকালবেলা ওই পোস্টটি দেওয়া হয়, আর ওই পোস্টটি নিয়ে মধ্যরাতে গিয়ে কিন্তু জামায়াতে ইসলামী প্রতিক্রিয়া জানায় এবং ওই প্রতিক্রিয়াতেও বঙ্গভবনের নাম উল্লেখ করে না। কিন্তু রোববার এসে জামায়াতে ইসলামী অভিযোগ করে যে বঙ্গভবনে একটা ইমেল অ্যাড্রেস ব্যবহার করে এমন একটি ঘটনা ঘটেছে। এটা তো একটা রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তার জন্য সংকটজনক বিষয়, একটা স্পর্শকাতর বিষয়। কি করে সরকার বাংলাদেশের প্রধানতম দল জামায়াতে ইসলামী আগামী নির্বাচনে সেই দলের আমিরের বিরুদ্ধে সাইবার চক্রান্ত চলছে, রাষ্ট্রপতির দপ্তর থেকে এই বিষয়টি নিয়ে কি করে মুখ খুলছে না বাংলাদেশ সরকার। অন্যদিকে দেখেন, এই যে দলে বলে জামায়াতে ইসলামী চাইলো আর প্রতিবাদ জানাতে বঙ্গভবনে গিয়ে হাজির হলো। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এই ডিসেম্বর মাসে রয়টার্সে হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে একটা ইন্টারভিউ দিয়ে বলেছিলেন যে এই সরকার তাকে এমন অপমান করছেন যে তিনি ফেব্রুয়ারির পরে আর দায়িত্বে থাকতে চান না। এবং তিনি তখন বলেন যে এই অপমানের একটা নমুনা হচ্ছে যে তার যে দপ্তর, তার যে প্রেস অফিস, সেগুলো পর্যন্ত এই সরকার সরিয়ে নিয়েছে। তার মানে রাষ্ট্রপতির কিন্তু বঙ্গভবনে কোনো সেরকম দপ্তর বা আনুষ্ঠানিক যে ধরনের একটা দপ্তর পরিচালিত হওয়ার কথা, সেই বিষয়গুলো কিন্তু আর নাই। সেই অবস্থায় ঠিক কার সঙ্গে দেখা করতে জামায়াতে ইসলামী রওনা হয়েছে বঙ্গভবনের উদ্দেশ্যে? নাকি জামায়াতে ইসলামী এই সুযোগে আসলে রাষ্ট্রপতি চুপ্পুর সঙ্গে আলাপটা সেরে আসতে চায় যে ঠিক কিভাবে রাষ্ট্রপতি চুপ্পু 12 ফেব্রুয়ারির পর ক্ষমতা থেকে সরে যাবার কথা ভাবছেন। জুলাই সনদ যখন পাশ হয়ে যাবে তখন রাষ্ট্রপতি চুপ্পু ঠিক কিভাবে নামবেন, রাষ্ট্রপতি চুপ্পুর জায়গায় আরেকজন যিনি বঙ্গভবনে ঢুকবেন, সেটা যদি ডক্টর ইউনূস হন কিংবা জামায়াতে ইসলামীর মাথায় যদি অন্য কেউ থাকেন, সেটা কি করে রাষ্ট্রপতি চুপ্পু করতে পারেন, সে বিষয়ে আলাপ করতে জামায়াতে ইসলামী গেল সেখানে। নাকি রাষ্ট্রপতি চুপ্পু যদিও রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারে বলেছিলেন যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কোনোভাবে সেনাবাহিনীকে ক্ষমতার কেন্দ্রে আনতে চান না বা ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চান না, তারা ব্যারাকে ফিরে যেতে চান, কিন্তু ওই যে বঙ্গভবনে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু আর সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নির্বাচনের সময়টায় কিংবা 12 ফেব্রুয়ারির পরে জুলাই সনদ নিয়ে কোনো বাড়াবাড়ি হয়ে গেলে কেউ একটা বিপ্লবের সরকার গঠনের, যেটা জামায়াতে ইসলামীর অবস্থান যে নির্বাচনের পর আলোচনায় বসবেন তারা এবং বিএনপি মিলে এবং তারপর একটা জাতীয় সরকার গঠন করতে হবে, সেটা সংবিধান সম্মত নয় বলে যদি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু আর সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বেঁকে বসেন, আবার যদি একটা জরুরি অবস্থা দেওয়ার পরিস্থিতি তৈরি হয়, কিংবা নির্বাচনটা যেমন সহিংস হবে বলে এমনকি যুক্তরাষ্ট্র ভাবছে, ভেবে তাদের নাগরিকদের সতর্ক করেছে যে নির্বাচনের দিনেও ভোট কেন্দ্রে ব্যাপক সহিংসতা হতে পারে, এমন কোনো ঘটনা ঘটলে রাষ্ট্রপতি কি করতে পারেন, তিনি এবং সেনাপ্রধান মিলে কোনো পদক্ষেপ গ্রহণের কথা ভাবছেন কিনা, সেসব বিষয়ে জানতে আর জামায়াতে ইসলামী একরকম প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু, যিনি কিনা একরকম অন্তরীণ আছেন বঙ্গভবনের ভেতরে, যার কোনো আসলে স্টাফ নাই, যার প্রেস অফিস নাই, যার কর্মকর্তা কর্মচারী সেখানে নাই, একরকমের গৃহবন্দী দশায় যে প্রেসিডেন্ট চুপ্পু সেখানে আছেন, জামায়াতে ইসলামী আগামী নির্বাচনের শক্তিশালী পক্ষ হিসেবে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি চুপ্পুকে ধমকে এলো না তো যে কি কি করলে তার কি কি হতে পারে আর তার সামনে কি পথ খোলা আছে? সেই বঙ্গভবনে যাওয়াটাকে একটা স্বাভাবিক চেহারা দিতে, যেন তারা সত্যি আমিরে জামায়াতের এক্স অ্যাকাউন্ট হ্যাকিং হয়েছে বঙ্গভবন থেকে, এর প্রতিবাদ জানাতে বঙ্গভবনে দলে বলে যাচ্ছে, এমন একটা চেহারা দিতেই বঙ্গভবন থেকে হ্যাকিং এর গল্পটা ছাড়া হলো না তো? কারণ বিবিসি বাংলা স্পষ্টত তাদের প্রতিবেদন এক্স অ্যাকাউন্ট হ্যাকের দাবি জামায়াতের, সেখানে তারা বলছে যে এই এক্স অ্যাকাউন্ট হ্যাক করা যায় কিনা সে প্রসঙ্গে, এবং তারপর হ্যাক করা মাত্র এত তাড়াতাড়ি আইডির নিয়ন্ত্রণ যে আবার জামায়াতে ইসলামী ফিরে পেয়ে গেল, সেটা
করা যায় কিনা এটা নিয়েও একটা বিতর্ক তৈরি হয়েছে, এবং বিবিসি বাংলা বলছে তাদেরকে সাইবার অপরাধ বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা বলেছেন এক্স অ্যাকাউন্ট হ্যাক হলে রিকভারি প্রক্রিয়া সাধারণত কয়েকটি টাইম স্লটে ভাগ করে এগোয় এবং প্রতিটি ধাপে আলাদা সময় লাগে। কাজেই যত দ্রুততার সাথে মানে পোস্টটা দিলেন আমিরে জামায়াত, তার এক্স হ্যান্ডেল থেকে বেশ কয়েক ঘন্টা থাকলো, বিএনপি বলে 9 ঘন্টা থাকলো, জামায়াতে ইসলামী বলে 45 মিনিট থাকলো, এই ঘন্টার পর ঘন্টা ধরে থাকবার পর মধ্যরাতে গিয়ে জামায়াতে ইসলামী বলল যে তারা তাদের অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ ফেরত পেয়ে গেছে, এবং তারা এটাও বললো যে লক্ষ্য করার খুব দ্রুততম সময়ের মধ্যে তারা ফেরত পেয়ে গেছে। অ্যাকাউন্ট হ্যাক হলে তো ঠিক এভাবে ফেরত পাওয়া যায় না। কাজেই এই পুরো ঘটনাটার মধ্যে বঙ্গভবন এলিমেন্টটা জামায়াতে ইসলামী কি এই জন্য নিয়ে এলো যে তারা বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি চুপ্পুকে সুস্পষ্ট বার্তা দিয়ে এলো যে কি করতে হবে তার, 12 তারিখে কোন পরিস্থিতিতে, 13 তারিখে কোন পরিস্থিতিতে তিনি কি ভূমিকা পালন করবেন, কখন তিনি সরে যাবেন, এই পুরো বিষয়টি যাতে একরকম ঘোষণা দিয়ে বঙ্গভবনে যাওয়া যায়, কিন্তু ঠিক কি কাজে তারা গেছেন তা নিয়ে আলাপ না হয় সে কারণে করা হলো। কারণ জামায়াতে ইসলামী তো রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে কোনো স্বীকৃতি 5ই আগস্টের পর থেকে দেন নাই। 5ই আগস্টে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যখন বঙ্গভবনে গিয়েছিলেন অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে রাষ্ট্রপতি চুপ্পুর সঙ্গে আলাপে, জামায়াতের আমিরও তখন গিয়েছিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে। কিন্তু এরপর মানে ইউনূস সরকারের উপদেষ্টারা যেমন কোনো অনুষ্ঠানে কোনো আনুষ্ঠানিকতায় আর বঙ্গভবনে কখনো যান নাই, কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানেও যান নাই, জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দও যান নাই, কোনো সাক্ষাৎ করতেও এর মধ্যে আর কখনো যান নাই। তাহলে ঠিক হঠাৎ করে বঙ্গভবনে দলে বলে তারা কার সঙ্গে আলাপ করতে রওনা হলেন? মানে বঙ্গভবনে যে তারা প্রতিবাদ জানাতে গেলেন, এটা কি প্রতিবাদ নাকি তারা ভয় দেখাতে গেলেন? প্রতিবাদ জানাতে গেলেন, কাকে প্রতিবাদ জানাতে গেলেন? সরকারকে কেন তারা জিজ্ঞেস করছেন না বঙ্গভবনের কোন কর্মকর্তা এ কাজে জড়িত ছিলেন তা এক্ষুনি অনুসন্ধান করে বের করতে হবে, এবং সরকারের একটি এত গুরুত্বপূর্ণ দফতর থেকে এমন চক্রান্ত ঘটে যেতে পারলো তার রহস্য উন্মোচন করতে হবে, এমন কোনো দাবি তো জোরালো ভাবে জামায়াতে ইসলামীর মুখ থেকে শুনছি না। এই সব কিছুই পুরো বিষয়টিকে আরো রহস্যময় করে তুলছে। তবে জামায়াতে ইসলামী দলে বলে যে বঙ্গভবন পর্যন্ত রাষ্ট্রপতি চুপ্পুর সঙ্গে সাক্ষাৎ করতে উপস্থিত হয়েছেন তা একরকম নিশ্চিত। বঙ্গভবনে রাষ্ট্রপতিকে ভয় দেখাতে যাওয়ার বিষয়টা বাংলাদেশের ইতিহাসে নতুন কিছু নয়। 1975 সালের 7ই নভেম্বর পর প্রেসিডেন্ট এবং প্রধান সামরিক প্রশাসক পদে ছিলেন বিচারপতি সায়েম। তখনকার সেনাপ্রধান জিয়া তখন সেনাবাহিনীর কর্মকর্তা এরশাদ, মঞ্জুর এদেরকে নিয়ে বঙ্গভবনে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থেকে ভয় দেখিয়ে বিচারপতি সায়েমকে রাজি করিয়েছিলেন প্রধান সামরিক প্রশাসকের পদটি ছেড়ে দিতে। লেখক গবেষক মহিউদ্দিন আহমেদের বিএনপি সময় অসময় বইয়ে সেটা বিস্তারিত বর্ণনা আছে। আবার দেখুন 11 সরকার গঠনের সময় মইনুল আহমেদ তার নিজের আত্মজীবনীতেই লিখেছেন যে তারা দুপুর 2:30টায় তিনি সেনা গোয়েন্দা কর্মকর্তাদের সহ গিয়ে হাজির হয়েছিলেন প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন আহমেদের বঙ্গভবনে, এবং তারপর 6টার সময় তাকে এই কথা রাজি করিয়ে বের হয়ে আসেন যে তিনি প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করবেন, উপদেষ্টা পরিষদ ভেঙে দেবেন এবং বাংলাদেশে জরুরি অবস্থা জারি করবেন। কাজেই বঙ্গভবনে ঢুকে রাষ্ট্রপতিকে চেপে ধরলে যে কোনো লক্ষ্যই যে হাসিল করা যায় তার অনেক অনেক উদাহরণ আছে বাংলাদেশের ইতিহাসের পাতায়।